বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় তৃতীয় সূত্র থেকে আলোচনা শুরু করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন তৃতীয় সূত্রে এসে পৌঁছেছি। আহ এই সূত্রের মূল বিষয়টি হচ্ছে প্রত্যেক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ওপর পদার্থবিজ্ঞানের যে রিলেশন গুলো ডিপেন্ড করে সেটা নিয়ে মূলত আলোচনা। তো সেখানে আমরা আলোচনার শুরুতেই দেখি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি একটি বস্তুর উপর কোনোভাবে বল প্রয়োগ করি, তাহলে সেই বলটি আহ এটি অটোমেটিক্যালি তার ঠিক সমান বল প্রতিক্রিয়া হিসেবে অপর বস্তু থেকে চলে আসে। তো এই যে যে বস্তুর উপর বলটা প্রয়োগ করা হলো এটি ক্রিয়া বল, আর যার উপর প্রয়োগ করা হলো সে যে উল্টা দিকে বল প্রয়োগ করলো সেটা হলো প্রতিক্রিয়া বল। তো নিয়ম অনুসারে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুটি পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী। তো এই মোটামুটি এখানকার তৃতীয় সূত্রের মূল কথা। এখন দেখো এখানে আমরা পৃথিবীর উপর কিছু পড়তে দেখতেছি। আসলে বিষয়টি কিন্তু এরকম না। এই আপেল পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবীও আপেলকে আকর্ষণ করছে। তো পৃথিবী আপেলের দিকে যাচ্ছে না, বাট আপেলই পৃথিবীর দিকে আসতেছে কেন বলতে স্যার পারবা? পৃথিবীর ভর অত্যন্ত বেশি। ইয়েস, পৃথিবীর ভর বেশি হয়, এর আকর্ষণ বলের মান অনেক অনেক বেশি, যেটি আপেলের তুলনায় অতি তুচ্ছ। আপেল পৃথিবীর তুলনায় অতি তুচ্ছ একটি বস্তু, ফলে এর আকর্ষণ বলের মান অনেক ক্ষুদ্র হয়। এখানে বলের যে লব্ধি ক্রিয়া, অর্থাৎ পৃথিবী ওকে টানতেছে নিজের দিকে হয়তো 500 একক বলে, আর আপেল পৃথিবীকে টানতেছে হয়তো 5 একক বলে। ফলে ওই 500-র প্রতিক্রিয়াটাই অনেক বড় হয়, আপেলটি বরঞ্চ উল্টা দিকে পৃথিবীর দিকেই ধেয়ে আসে। যদিও আপেলের উপর সেক্ষেত্রে লব্ধি বল ক্রিয়া করবে হলো তোমার ওই পৃথিবীর বল বিয়োগ হলো আপেলের বল। আশা করি এটি বুঝছো। বুঝতে পারছো কি যে আপেল পৃথিবীকে টানতেছে 5 বলে, পৃথিবী আপেলকে টানতেছে 500 বলে। তাহলে এখানে জি স্যার। পাঁচশোটাই এখানে জোরালো হওয়ায় আপেল পৃথিবীর দিকে ছুটে এসেছে। জি স্যার, বুঝতে পারছি। নিউটনের তৃতীয় সূত্রে হাঁটার ব্যাপারটা নিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে হাঁটার সময় দেখো, এই যে পায়ের ঠিক আগের অংশতে মাটিতে মোটামুটি 40-45 ডিগ্রি কোণের মতো একটা কোণ সৃষ্টি করে কিন্তু আঘাত করা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই আঘাতের ফলে এটা এই দিকে, এই উল্টা দিকে একটা প্রতিক্রিয়া বল হয়। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বলের কারণে এই ব্যক্তিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি এই ব্যক্তি কাদার মধ্যে পাটা ফেলে, তাহলে এই প্রতিক্রিয়া কাদার থেকে সেভাবে পাওয়া যাবে না। এই ব্যক্তি যদি তোমার বালুর মধ্যে ফেলে, বালি যেটা, তাহলে সেখানে তো প্রতিক্রিয়া না হয়ে বরঞ্চ বালি আরো পিছন দিকে সরে যাবে। এর ফলশ্রুতিতে দেখা যাবে যে আমাদের এই ব্যক্তির পক্ষে তখন এই বালির মধ্যে দিয়ে হাঁটাটা বেশ কষ্টকর হয়ে যায়। এটা এক ধরনের বাস্তবতা, এবং এই কারণে আমাদের প্রতিক্রিয়া বল যে হাঁটার ক্ষেত্রে কতটা সহায়ক সেটা এই উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এখানে আর একটা প্রশ্ন আসে, এখানে কোন ঘর্ষণ কাজ করছে? অনেকে ভুল করে এটা গতি ও ঘর্ষণ দিয়ে ফেলে। আসলে এখানে পাটা মাটির সাথে যখন আটকে থাকিচ্ছে,
তখন সে কিন্তু সামনে এগিয়ে যেতে পারছে। ঘটনা তাই না? জি স্যার। পা যখন আটকে থাকিচ্ছে তখন কিন্তু এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। বাট পা যখন আটকে থাকবে না, তার পা যে আটকে থাকিচ্ছে, এটা কি গতীয় ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। এটা মনে রাখবা, গতীয় ঘর্ষণ হয় হলো একটা গতিশীল বস্তুকে থামানোর জন্য যে বল প্রয়োগ করা হয়। এটা খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে কিন্তু। একটা গতিশীল বস্তুকে থামানোর জন্য যে বলটা প্রয়োগ করা হয় সেটা হলো গতীয় ঘর্ষণ। তো আমার মনে হয় এটা ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। ঘর্ষণ এখান থেকে ঠেলতিছে, ওটা উল্টো দিকেও ধাক্কা দিচ্ছে। এই ধাক্কার ক্ষেত্রে যখন এই ব্যক্তি মানে এই শিশুটির ধাক্কা যখন বড় হবে, তখন এটা গড়িয়ে চলবে। সেক্ষেত্রে কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, এফ সমান এম এ। এখানে আমরা অনায়াসে কিছু অঙ্ক করতে পারি, যদিও এখানে অঙ্কের উদাহরণ দেওয়া আছে, অঙ্ক পরবর্তীতে ডিটেলস করানো হবে ইনশাল্লাহ। তো এখানে এফ সমান এম এ, এই সূত্রে এ ইজিক্যাল টু এফ ভাগ এম। কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, মানে এফ সমান এম এ থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ছোটখাটো অঙ্ক তুমি নিজেই এমনিও করতে পারবা, আর পরবর্তীতে তুমি তো সিরিয়ালি করবাই। ঘর্ষণ বল, একটা বস্তু যখন আর একটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন ওই বস্তুদ্বয়ের স্পর্শক তলে একটি বাধা বল কাজ করে, এটাকে বলা হয় ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল, এটি আমরা শুধু একটা বস্তুর সাথে অপর বস্তুর সংঘর্ষের থিমের মধ্যে নয়, এটা চলাচলের ক্ষেত্রে বা বিভিন্ন কিছুকে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের কোনো বিকল্প নেই। এই ঘর্ষণ বল যদি কাল থেকে পৃথিবী থেকে উঠায় যায়, তাহলে আমরা যে যেখানে আছি সেখানেই থাকতে হবে, আমাদের কোনো নড়াচড়া করার উপায় থাকবে না, কারণ আমরা নড়তে গেলে বা কোনো কিছুকে ধরতে গেলে ঘর্ষণ বল লাগবে। তো ঘর্ষণ বল না থাকলে তো এগুলো ধরাই যাবে না, সব হাতের মধ্যে থেকে বের হয়ে যাবে। এরপরে ঘর্ষণটা হলো তোমার চার প্রকার। একটা হলো স্থিতি ঘর্ষণ, কোনো কোনো একটা অংশকে স্থিতিশীল রাখার জন্য যে ঘর্ষণ বলটা প্রয়োগ করে। এখন গতীয় ঘর্ষণ হলো কোনো গতিশীল বস্তুকে যদি থামানোর জন্য যে ঘর্ষণটা বলটা প্রয়োগ করা হচ্ছে, সেটা হলো গতীয় ঘর্ষণ। সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারছো কি? গতিশীল বস্তুকে বাহির থেকে বল প্রয়োগ করে তার গতির পরিবর্তন করা হবে, অথবা তাকে থামিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? সেটা হলো গতি ঘর্ষণ। হ্যাঁ। এরপরে আবর্ত ঘর্ষণ। গতীয় ঘর্ষণে অনেক সময় আমরা বস্তুকে কিন্তু টেনে নিয়ে যাই। তো এখন যদি আমরা সেখানে চাকা ব্যবহার করি, তাহলে অতি সহজেই দেখা যাবে যে ঘর্ষণের মানটা অনেক কমে আসবে, এবং স্বাভাবিকভাবে এটি ব্যবহার করা যাবে। তা আবর্ত ঘর্ষণটা আছে এরকম, যে কোনো কিছুকে ঘুরিয়ে নিয়ে ঘর্ষণের মানটা কমানো। একটা বস্তুকে টেনে নিয়ে গেলে ঘর্ষণের মান অনেক বেশি হয়, আর বাট ওটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে ঘর্ষণের মান অনেক কমে। আমরা বড় বড় কাঠের গুঁড়িকে এর উদাহরণ হিসেবে নিতে পারি। এটাকে টেনে নিয়ে যাওয়াটা বেশ কষ্টকর, কিন্তু গড়িয়ে নিয়ে যাওয়াটা বেশ সহজ। প্রবাহী ঘর্ষণ। প্রবাহী অর্থাৎ তরল পদার্থ, এটার চলাচলের সময় যে ঘর্ষণ বলটা প্রযুক্ত হয়, সে কারণের জন্য কিন্তু দেখা যায় প্রধান প্রধান যে নদী অংশগুলো আছে, সেখানে দেখা যায় যে তীরে প্রচুর পরিমাণে ঘর্ষণ বলে ভেঙে, আম, মানে এক পার ভাঙে অন্য পার গড়ে, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়। তো প্রবাহী ঘর্ষণের ক্ষেত্রে আমরা প্রবাহীর সাথে প্রবাহীর ঘর্ষণের বিষয়টি কিন্তু মূলত নিয়ে আসবো। তো এখন আসো হলো গতির ওপর ঘর্ষণের প্রভাব, অর্থাৎ ঘর্ষণ বল প্রয়োগ করা হলে সেখানে গতি ও ঘর্ষণের বিষয়টি কিভাবে কাজ করে।
একটা বস্তু গতিশীল হয়েছে, তাহলে তার উপর ঘর্ষণ বল প্রযুক্ত হবে, কি তাই নয় কি? তুমি শুনতে পাচ্ছ তো সাফিন? আচ্ছা, তো গতি ও ঘর্ষণের ক্ষেত্রে সাধারণত গতিশীল বস্তুকে যখন আমরা বল প্রয়োগের ফলে তার চলার পথটাকে আমরা পরিবর্তন করি, গতি কমায় অথবা বৃদ্ধি করি, সে অর্থাৎ কমানোর ক্ষেত্রে এই গতি ও ঘর্ষণের বিষয়টি কিন্তু সেখানে আছে। তো সাধারণত দেখা যায় যে আম, আমরা এক ধরনের শু প্যাড ইউজ করা হয়, সেটার মাধ্যমে এই ঘর্ষণ বলটাকে ব্যবহার করা হয়। আর একটি হলো যদি রাস্তাকে যথেষ্ট পিচ্ছিল না করে এটিকে একটু খড়খড়ে রাখা হয় আর কি, মানে ঘর্ষণ বলটা যাতে বৃদ্ধি করার মতো করে একটু অমসৃণ রাখা হয়, তাহলে দেখা যাবে যে এর ওপর দিয়ে আহ প্রয়োজনীয় গাড়িগুলো যাওয়া আসা করছে, যেখানে এই ধরনের কোনো প্রবলেম হয় না, যে গাড়িটি পিচ্ছিল হয়ে ঘর্ষণ না হয়ে কোনো একদিকে ছিটকে যাবে। তা কাজে ঘর্ষণ বলটা কিন্তু আমাদের জন্য খুবই সহায়ক। সেক্ষেত্রে আমাদের টায়ারের যে পৃষ্ঠা, এটা সবসময় এরকম ছাঁচ কাটা থাকতে হবে। যদি কোনো কারণে টায়ার ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষয়প্রাপ্ত হয়, তবে সেই টায়ারকে চেঞ্জ করে দেওয়া উচিত। রাস্তার মসৃণতা, রাস্তা সমতল মসৃণ হবে এটি স্বাভাবিক, কিন্তু বেশি মসৃণ হওয়া যাবে না। এটা যদি একেবারে তেলতেলে মসৃণ হয়, তাহলে তার উপর দিয়ে গাড়ি চলাচলে কিন্তু বিশাল ঝুঁকি তৈরি হয়। এরপরে হলো গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল। এটার অর্থ হচ্ছে যে আমার কোনো জায়গায় যদি সিস্টেমের গতিকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাকে ব্রেক প্রয়োগ করতে হবে। আর এই ব্রেকিং বলটা ঠিক আছে কিনা সেটা মানে সিস্টেমে নিয়ে আসার দরকার আছে। তো ব্রেকিং বল বিষয়টা কেন আসছে? আসলে বস্তু কোন সিস্টেমে থেকে আর একটা সিস্টেমে ট্রানজেকশন মোমেন্টে সাধারণত তাকে স্থির রাখা হয়। তো এই স্থির রাখার ক্ষেত্রে ব্রেকিং বলটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। এবার ঘর্ষণ কমানো বাড়ানো। আমি যদি ঘর্ষণ বলকে বাড়াতে চাই, তাহলে আমাকে অবশ্যই আহ কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদি বিয়ারিং বল থাকে, সেটাকে সরায় ফেলতে হবে। যদি তোমার উম, তেল, মোবিল, গ্রিস এ জাতীয় পদার্থ ব্যবহার করে পিচ্ছিল করার চেষ্টা হয়ে থাকে, সেটিকে অফ করে দিতে হবে। তো বিশেষ করে বিয়ারিং বলটা নামায় ফেললে কিন্তু ঘর্ষণ বলটা অনেক অনেক বেড়ে যাবে। আবার ঘর্ষণ বল যদি কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এরকম বল বিয়ারিং ইউজ করতে হবে। তারপরে ঘর্ষণ বল কমানোর জন্য আরো প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমাদের দেখতে হবে যে কোনটা অনেক বেশি সহায়ক। সেক্ষেত্রে আমরা এই ঘর্ষণ বলের মানটাকে একটা সুনির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আমরা এখানে দেখছি ঘর্ষণ বৃদ্ধি করার জন্য কি কি কাজ করা যায়। ঘর্ষণ বৃদ্ধি করার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি, তা হলো দুইটা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ হবে সেই দুইটা পৃষ্ঠকে অমসৃণ করে দিতে পারি এবং জোরে চেপে ধরতে পারি। তারপরে তোমার ঘর্ষণরত তল দুটার মাঝখানে গতিকে স্থির করে ফেলা, অর্থাৎ গতি একটা নির্দিষ্ট সুষম মাত্রায় হচ্ছে সেটি প্রুভ করা। এভাবেই আমরা এটি দেখাতে পারি। এরপরে লেখা আছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। প্রথমত উপদ্রব শব্দটা কি? উপদ্রব শব্দটা এরকম যা আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, মানে এক ধরনের ঝামেলা মনে হয়, এরকম কিছু। তাহলে আসলে কি এরকম যে বিষয়গুলো ঘর্ষণ নিয়ে আসছে, সেগুলো কি আসলেই উৎকট কোন রকম ঝামেলা হয়? না। আমরা কার্যত সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটা ঘর্ষণের বিষয় আছে, কিন্তু ঘর্ষণটা অনেক সময় আমরা ক্ষতিকর মনে করি, যে এটি ঘর্ষণ না থাকলেই ভালো হতো। কিন্তু ঘর্ষণ না থাকলে কি কি প্রবলেম হয়? আমি এক নম্বর হলো, আমরা যে যেখানে আছি আজীবন সেখানেই থাকতে হবে, ঘর্ষণ বল নাই সুতরাং আমরা চলতে পারবো না।
আমরা খেতে পারবো না, আমরা কোনো কিছু উৎপন্ন করতে পারবো না, এই ধরনের একটা মানে সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা আছি। এখন ঘর্ষণ বল কমায় আমাদের আহ প্রয়োজনীয় যে শক্তি ব্যবহার করার ঝুঁকি আছে সেটিকে যথাসম্ভব কমিয়ে রাখা, অথবা সম্ভব হলে এটাকে বিলুপ্ত করে দেওয়ার বিষয়টি ভাবা যেতে পারে। তা আমাদের এখানে মূল প্রসঙ্গ হলো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন হয়। আসলে উপদ্রবটা সেটাই হয় যা আমাদের এক ধরনের বিরক্তিকর অবস্থা তৈরি করে। যদি ইঁদুর যদি প্রচুর পরিমাণে জমির ক্ষেতে অথবা আমরা যদি বসত বাড়িতে প্রবেশ করে নানা রকম তাণ্ডব চালায়, তখন আমরা কিন্তু এই উৎপাতটাকে এরকম ভাবেই বলে থাকি, যেটা একটা বাড়তি উপদ্রব আমাদের মধ্যে তৈরি করছে। ঠিক উপদ্রব বলতে এটাই বোঝানো হয় যেটি ঘর্ষণটা চলার পথে কোনো এক ধরনের বাধা সৃষ্টি হয় বলে অনেকের কাছে প্রতীয়মান হয়। এটাই হলো প্রয়োজনীয় উপদ্রব। আসলে উপদ্রব শব্দটির অর্থই এরকম, যে এক ধরনের বিরক্তিকর কিন্তু তার মধ্যে স্নিগ্ধতা আছে, এর মধ্যে এক ধরনের পাওয়ার বিষয়টি আছে। এখন দেখো, এই ঘর্ষণ বল অটোমেটিক্যালি ওই বস্তুটার যে উম, স্বাভাবিক প্রক্রিয়ায় এক ধরনের কার্যক্রম করার কথা ছিল সেটিতে তার কিন্তু ব্যাহত হয়। এখন আমরা ঘর্ষণ বল যদি না থাকে তাহলে আমি চলাফেরা করতে পারবো না, রশি গিটা দিতে পারবো না, তারপরে তোমার সাইকেল চালাতে পারবো না, চলাফেরা করতে পারবো না, এভরিথিং সবকিছু স্টপ হয়ে যাবে, আমরা কোনো কিছু ধরতে পারবো না। কারণ কিভাবে ধরবো, ঘর্ষণ বল নেই। তো সুতরাং এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমাদের না পড়তে হোক, এই ধরনের প্রার্থনায় হয়তো আমাদের মহান আল্লাহর কাছে আমরা করে থাকি, যে ঘর্ষণ বল যদি উনি কোনো কারণে অফ করে দেয় তাহলে কিন্তু আমরা যে যেখানে আছি সেখানেই থেকে কিন্তু আমাদের জীবনটা শেষ করে দিতে শেষ হয়ে যাবে আর কি। তো এটি কখনোই কাম্য নয়। আমাদের ঘর্ষণ বলটা ততই উপদ্রব মনে হোক, এটি থাকা উচিত। ঠিক আছে, এই অধ্যায় মোটামুটি শেষ। আমি এই স্যার আসলে অংশটা তাহলে এই অংশটা আপাতত ক্লোজ করে দিচ্ছি।